আজ আমি এই ড্রামার পার্ট 2 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি মিস্টার হান এর কোম্পানির সঙ্গে লুয়ের কোম্পানির অফিসিয়ালি ডিল হয়ে যায়। পরদিন তাদের কোম্পানি থেকে সব যন্ত্রপাতিগুলো হসপিটালে ট্রান্সফার করা হচ্ছিল। মিস্টার হান তাকে বলছিল, যদি একবার আমাদের কোম্পানির যন্ত্রপাতি তাদের হসপিটালে প্রবেশ করানো হয় তাহলে আমরা এটার মাধ্যমে ক্যামেরা ফিট করে তাদের সব পেশেন্টদের উপরে করা টর্চার ভিডিও ফুটেজের মাধ্যমে ধারণ করতে পারবো। তার এই আইডিয়া চেনবির অনেক ভালো লাগে। এখন সে হসপিটালের ভেতরে প্রবেশ করে আর একটা যন্ত্রের উপরে ক্যামেরা ফিট করে দেয়, আর এরপরে পাশে একটা রুমে যায়। সেই রুমে গিয়ে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই রুমে এক সময় তাকে বন্দি করে রাখা হতো। সে এখানে দিনের পর দিন কাটিয়েছে আর তাকে মিং উল্টাপাল্টা ঔষধ খাইয়ে অসুস্থ করে রেখেছিল। এসব কিছু মনে করে সে বলছিল, তোমাদের সব অপকর্ম আমি ফাঁস করে দেবো, তোমাদের ধ্বংস খুবই নিকটে। এটা বলে যখন সে বাইরে যায় তখনই তার সঙ্গে মিং এর দেখা হয়। মিং তাকে জিজ্ঞাসা করে সে কি তার রুম মিস করছিল। সে তাকে হঠাৎ করে একটা ক্যাপসুল খাইয়ে দেয় আর বলে, এই ক্যাপসুল হলো সেটা যেটা তোমরা তোমাদের সব পেশেন্টদেরকে খাইয়ে থাকো। এটা তোমার পেটে গিয়ে পেট ব্যথা শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে তোমার সারা শরীরে ব্যথা হতে শুরু করবে আর শেষ পর্যন্ত তোমার মৃত্যু হবে। এটা শুনে তো সে ভীষণ অস্থির হয়ে যায়। তখন চিয়ান তাকে বলে, চিন্তা করো না, এটা কোনো ঔষধ না, এটা সামান্য একটা ক্যান্ডি। এটা শুনে তো মিং এর বেশ রাগ হয় আর সে তার গায়ে হাত তুলতে যায়, কিন্তু সে তার হাত ধরে বলে, এটা তো কেবল শুরু, সামনে তোমার জন্য আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে, আমি এখনই তোমাকে মারবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এখন সে বাড়ি ফিরে চিয়ানের সঙ্গে দেখা করে। টুটু হলো তার ছেলে। এই মহিলার নাম হলো মিসেস চ্যাং। তিনি টুটুর দেখাশোনা করেন। এখানে তারা সবাই মিলে অনেক গল্প করে আর একসঙ্গে খাওয়া দাওয়া করে। রাতে সে তার ছেলেকে পড়াশোনা করায় আর এরপরে তাকে গল্প বলে শোনায়। এখন সে তার ছেলেকে ঘুমোতে যেতে বলে। তখন তার ছেলে বলে, মা তুমি সবসময় আমার সঙ্গে কেন ঘুমাও, তুমি কেন বাবার সঙ্গে ঘুমাও না? এখন আমি বড় হয়েছি তাই আমি একা ঘুমোতে চাই আর আমি চাই তুমি বাবার সঙ্গে ঘুমাও। এটা শুনে সে আজ তার ছেলের কথা রাখে আর সে মিস্টার হানের ঘরে চলে যায়। সে হানকে বলে, আজ থেকে আমি তোমার সঙ্গে ঘুমাবো। টুটু এখন বড় হচ্ছে তাই সে চায় একা ঘুমাতে, এজন্য আমি আজ থেকে এখানে ঘুমাবো। এটা শুনে তো সে খুশি হয়ে যায় আর বলে, তুমি কি টুটুকে সব সত্যিটা বলে দিয়েছো? তখন সে বলে, না, তাকে সত্যি বলার প্রয়োজন নেই, ও যা জানে সেটাই জানবে, তুমি তার বাবা। এটা বলে সে তার পাশে ঘুমিয়ে পড়ে। আর এরপরে আমরা আবারও 2012 সালের ঘটনা দেখতে পাই। তাকে যখন হসপিটালে বন্দি করে রাখা ছিল তখন সে আর মিসেস চ্যাং একই রুমে থাকতো। হঠাৎ করে সেই দিন তার শরীর খারাপ করতে শুরু করে আর তার বমি বমি ভাব হয়। তখন মিসেস চ্যাং তার পালস চেক করে বলে সে তো প্রেগনেন্ট। এটা জানার পরে তো সে প্রথমে অনেক কান্না করেছিল, কিন্তু 9 মাস পরে সে একটা ছেলে সন্তানের মা হয়। তখন সে অনেক খুশি ছিল। তারা দুইজন মিলে বাচ্চাটার নাম রেখেছিল টুটু। কিন্তু এই বাচ্চা জন্মের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার লু এর মা সেখানে পৌঁছে যায় আর সেই বাচ্চাকে ছিনিয়ে নিয়ে সেখানে থেকে চলে যায়, যেন সে তাকে এই বাচ্চা দিয়ে থ্রেট করতে না পারে। সেই ঘটনা প্রায় অনেক বছর পার হয়ে গিয়েছে। আজ যখন সে তার ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছিল তখন রাস্তায় তার সঙ্গে মিস্টার লু এর দেখা হয়। তাকে দেখা মাত্র সে টুটুর কানে থাকা যন্ত্রটা খুলে ফেলে, যে একই যন্ত্র মিস্টার লু এর কানেও ছিল। অর্থাৎ তাদের দুজনের জেনেটিক্যালি এই অসুখটা ছিল যে তারা কানে শুনতে পায় না। সে ওই যন্ত্র লুকিয়ে ফেলে আর তাকে বলে, এখন আমি আমার ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবেন না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে তারা বসে যখন খাবার খাচ্ছিল তখন মিং এর বাবাকে লু এর মা বলছিল সে যেন সাবধানে থাকে। তার কাছে মিস্টার হানকে অনেক অদ্ভুত মনে হয়, সে যেন তাদের কোম্পানির কোনো তথ্য ফাঁস করে না দেয়। তখন মিং এর বাবা তাকে একদম চিন্তা করতে বারণ করে। তিনি তাকে জিজ্ঞাসা করেন, এখন তো তাদের ছেলে মেয়ের এনগেজমেন্ট হয়ে গিয়েছে, তাদের বিয়ের ডেট কবে ফিক্স করবে? লু এর মা তার সঙ্গে একটা বিজনেস ডিল করতে চায়, যে ডিলে তিনি রাজি হয়ে যান। এটা শুনে তিনি বলেন, তাহলে আমি তাদের বিয়ের ডেট খুব তাড়াতাড়ি ফিক্স করব। এটা শুনে তো মিং অনেক খুশি হয়ে যায়, কিন্তু লু রেগে সেখানে থেকে চলে যায়। এদিকে তারা দুজন যখন রাতে কথা বলছিল তখন হান বলে, তাদের সবকিছু প্ল্যান মতোই চলছে, এখন তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যারা ওই হসপিটালের ভিকটিম তাদের জবানবন্দি নিতে হবে। এজন্য পরদিন চিয়ান তার কাজে লেগে পড়ে। সে ওই সব ভিকটিমদের জবানবন্দি রেকর্ড করছিল যারা মিং এর বাবার হসপিটালে দীর্ঘদিন থেকেছিল এবং তাদের উপরে টর্চার করা হয়েছিল। তারা সবাই কোনো না কোনো মানসিক সমস্যা অথবা ডিপ্রেশনের কারণে সেখানে ভর্তি হয়েছিল, কিন্তু সেখানে তাদের চিকিৎসার নাম করে তাদের উপরে ড্রাগস প্রয়োগ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে আর অনেক রকমের অত্যাচার করা হয়েছে। সে নিজে এবং তার ছেলে সেবিকাও সেখানে ওই একই টর্চারের শিকার হয়েছিল, এজন্য সে নিজেদের জবানবন্দিও রেকর্ড করে। অন্যদিকে মিস্টার হান হসপিটালে গিয়ে তাদের লুকিয়ে রাখা ক্যামেরা সেখানে থেকে খুলে নিয়ে আসে। যখন তারা বাড়ি ফিরে আসে তখন তাদের ছেলে বলে, আজকে তাদের একটা প্রজেক্টের জন্য বাবা মায়ের ছবি দরকার। টুটু যখন তার বাবা মায়ের সঙ্গে মোবাইলে সেলফি তুলছিল তখন তার হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর তার বাবা মায়ের কিস হয়ে যায়। এটা দেখে তো টুটু অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা আবারও ফ্যামিলি ফটো তুলে। তাদের মা ছেলেকে এত খুশি দেখে মিস্টার হান অনেক বেশি খুশি হচ্ছিল। সে প্রথম থেকেই চায় তাদের দুজনকে যে কোনো মূল্যে খুশি দেখতে। রাতে তারা সেই মেমোরি কার্ড বের করে এবং মিংদের হসপিটালের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করে। সেদিন রাতে মিস্টার হান লাইভ করে এবং তাদের হসপিটালের ব্যাপারে সবকিছু লাইভে ফাঁস করে দেয়। এসব কিছু জেনে মিস্টার লু সকালেই তার অফিসে চলে যায়। তার উপরে রাগ দেখিয়ে বলে সে কেন এসব কিছু করলো, সে তো চাইলে তাদের সঙ্গে আপোষ করতে পারতো, টাকা নিয়ে চুপ থাকতে পারতো। হান তখন বলে, তোমরা এটারই যোগ্য, চিয়ানের সঙ্গে তারা যা করেছে সেটার মাসুল তাদেরকে দিতেই হবে। আর তুমি এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না, তুমি তো তাকে সেই হসপিটালে পাঠিয়েছিলে টর্চার করার জন্য। এটা শুনে সে তখনই মিং এর কাছে যায় আর তার কাছে থেকে জানতে চায় এই সব কিছু কিভাবে হলো। তখন মিং তাকে সব ঘটনা খুলে বলে। সে বলে লু এসব কিছুর ব্যাপারে জানতো না, কারণ তাকে তখন বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর সেই ধর্ষণের ঘটনার পরে এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার মা তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। আর এরপরে মিং এর বাবার সঙ্গে মিলে এই প্ল্যান করে চিয়ানকে তাদের হসপিটালে পাঠিয়ে দিয়েছিল যেন সে তার মুখ খুলতে না পারে। এটা শুনে লু অনেক
রেগে যায় আর বলে তোমরা কিভাবে এতটা পাষাণ হতে পারো, তোমাদের মধ্যে কি একটু দয়া মায়া নেই। এটা শুনে সে হাসি আর বলে তুমি বলছো দয়া মায়া দেখানোর কথা, তুমি যদি তার সঙ্গে ওইসব না করতে তাহলে তাকে সেখানে পাঠানোর দরকারই ছিল না, তাহলে তো আমরা একই রকমের হলাম তাই না। এটা শুনে সে আর কিছু বলতে পারে না আর রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তবে তার এমন আচরণে মিং বেশ ভয় পেয়ে যায়। এখন পুরো নিউজ চ্যানেলে এই সব খবর ছড়িয়ে পড়ে, বিভিন্ন চ্যানেল থেকে চিয়ানের ইন্টারভিউ নেওয়া হয় আর সে তাদের হসপিটালের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখনই হান তাকে ডাকে, সে বলে তারা যাদের ইন্টারভিউ নিয়েছিল তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবার মোবাইল বন্ধ আর তাদের ঠিকানায় গিয়েও তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাহলে তারা এই কেসটা কিভাবে প্রমাণ করবে। আসলে মিস্টার লুয়ের মা ওই সব ভিকটিমদেরকে রাতারাতি গায়েব করে দিয়েছিল, তাই আর কোনো উপায় না পেরে তারা মিস চেং এর কাছে সাহায্য চাইতে যায়। তারা তাকে বলে সে যেন তাদের হয়ে ইন্টারভিউ দেয়, কিন্তু সে ইন্টারভিউ দিতে রাজি হয় না। সে বলে আমার হাজবেন্ডের সঙ্গে আমার সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আমি তার কাছে ফিরে যেতে চাই, আমি এসব কেসে জড়াতে চাই না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এখন চিয়ান অনেক চিন্তায় পড়ে যায়। তখন হান তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন এত টেনশন না করে, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে মিস্টার লু ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই ভিডিওটা দেখছিল যেটা চিয়ান ধারণ করেছিল। সে ওই ভিডিও দেখে বুঝতে পারে হসপিটালে সব রোগীদের উপরে কি পরিমাণে টর্চার করা হয়। এটা দেখে তার অনেক খারাপ লাগে। তাই পরদিন সকালে সে চিয়ানের সঙ্গে দেখা করতে যায়। সে তাকে সরি বলে আর বলে তোমার সঙ্গে যা হয়েছে সেজন্য আমি খুবই দুঃখিত, তুমি আমাকে বলো কি করলে তুমি আমাকে মাফ করবে। চেনমি তাকে বলে ঠিক আছে, তুমি যদি নিজের ভুল বুঝে থাকো তাহলে এখনই গিয়ে মিডিয়ার সামনে সব সত্যিটা বলে দাও, তুমি নিজের অপরাধ স্বীকার করো আর মিং এর বাবার হসপিটালের ব্যাপারটাও স্বীকার করো, তাহলে আমি তোমাকে মাফ করে দেবো। এটা শুনে মিস্টার লু চুপ হয়ে যায়। চিয়ান তখন বলে আমি জানি তুমি এটা পারবে না, তাই অভিনয় করা বন্ধ করো আর আমার পিছু করা বন্ধ করো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে মিং তার বিয়ের পোশাক পরে অনেক সুন্দরভাবে সেজেছিল আর সে অনেক খুশি ছিল। সে বারবার লুকে কল করছিল কিন্তু লু তার কল রিসিভ করছিল না। কিছুক্ষণ পরে সেখানে মিস্টার লু এলে সে অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে আমাকে এই ড্রেসে কেমন লাগছে দেখো তো, এটা আমার বিয়ের পোশাক। কিন্তু লু তাকে বলে দেয় সে তাকে বিয়ে করবে না, সে আর তাকে পছন্দ করে না। মিং প্রথমে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন সে বিয়ে ক্যান্সেল না করে, কিন্তু সে তার কোনো কথাই শুনে না। তখন মিং তাকে বলে তুমি না হয় আমাকে পছন্দ করো না অথবা আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমার পরিবারকে কি তোমার কোনো প্রয়োজন হবে না? তুমি এই বিয়ে ক্যান্সেল করলেও তোমার মা ক্যান্সেল করতে দেবে না। তখন সে বলে আমার বিয়ে আমার মতে হবে আর আমার মাকে বোঝানোর দায়িত্ব আমার। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন মিং বসে কান্না করতে শুরু করে। এদিকে মিস্টার হান অনেক টেনশনে ছিল, কারণ তাদের হয়ে যারা কোর্টে সাক্ষী দিত তাদের কাউকেই তারা খুঁজে পাচ্ছে না, এমনকি তাদের পরিবারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে চিয়ান তার ছেলের সার্ভেন্ট মিস চ্যাংকে খুঁজতে তার হাজবেন্ডের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার হাজবেন্ডকে মাতাল হয়ে পড়ে থাকতে দেখে আর টেবিলের উপরে অনেকগুলো টাকা দেখে। তখন সে ওই লোকটার মুখে পানি মেরে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে মিস চ্যাং কোথায়। প্রথমে লোকটা বলছিল সে জানে না। তখন সে তাকে পুলিশের ভয় দেখায়। তখন সেই লোক ভয় বলে দেয় যে সে মিসেস চ্যাংকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে সে তাকে উদ্ধার করার জন্য হানের সঙ্গে প্ল্যান করে একটা নার্সের পোশাক পরে আর মিংদের হসপিটালে ঢুকে পড়ে। হসপিটালে ঢুকে সে ওখানে অন্য সব ভিকটিমদেরকেও দেখতে পায় যাদেরকে তারা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে আর যারা তাদের হয়ে কোর্টে সাক্ষী দিতে চেয়েছিল। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কিভাবে তাদের সবাইকে এখানে থেকে মুক্ত করা যায়। তাদের সবাইকে ঠিক আগের মতো করে টর্চার করা হচ্ছিল এবং ড্রাগস দেওয়া হচ্ছিল। ঘুরতে ঘুরতে সে ওখানে মিস চ্যাংকে খুঁজে পায়, কিন্তু মিস চ্যাং তাকে ঠিক মতো চিনতে পারছিল না। সে মিস চ্যাংকে নিয়ে কোনো মতো বাইরে বের হচ্ছিল, কিন্তু সেখানে হঠাৎ তাদের চিৎকার শুনে দুইজন লোক টের পেয়ে যায় আর তাদের পিছু করতে শুরু করে। তখনই মিস্টার লু তাকে এক সাইডে নিয়ে আসে। মিস্টার লু তাকে বলছিল আমি তোমাকে এখানে থেকে বের হতে সাহায্য করব, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি কি আজ রাতে আমার সঙ্গে ডিনার করবে? যেহেতু তার সাহায্য ছাড়া সে এখন এখানে থেকে বের হতে পারতো না, এজন্য সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন তারা দুজন ভালোভাবে হসপিটাল থেকে বেরিয়ে আসে। বাইরে হান তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হান সেখানে মিস্টার লুকে দেখে মোটেও খুশি হয় না। তারা বাড়িতে গিয়ে একসঙ্গে এই ব্যাপারে আলোচনা করছিল। চিয়ান তাকে বলে দেয় সে ওই হসপিটালে সব লোকেদেরকে দেখেছে যাদেরকে তারা কোর্টের সাক্ষী হিসেবে নির্বাচন করেছিল। এখন তাদেরকে কোনো একটা উপায় বের করতে হবে সেই লোকদেরকে সেখান থেকে মুক্ত করার জন্য। চিয়ান তার হাজবেন্ডকে বলে আমার একটু বাইরে ডিনার করতে যেতে হবে, আমার একটা স্কুল ফ্রেন্ডের সঙ্গে আজ আমি দেখা করতে যাব। এটা বলে সে ডিনার করার জন্য বেরিয়ে যায়, কিন্তু হান বুঝতে পারছিল যে সে তাকে মিথ্যে বলেছে। চিয়ান গিয়ে মিস্টার লু এর সঙ্গে দেখা করে। মিস্টার লু খেয়াল করে তার গলায় সেই সেম লকেট ছিল যেই লকেট একসময় সে তাকে গিফট করেছিল, কিন্তু চিয়ান সেটা ফেলে দিয়েছিল। মিস্টার লু চিয়ানের জীবনে ঘটে যাওয়া সবকিছুর জন্য তার কাছে থেকে মাফ চায়। সে বলে আমি মিং এর সঙ্গে আমার এনগেজমেন্ট ভেঙে দিয়েছি, আমরা কি আবারও এক হতে পারি না? তুমি কি আমাকে মাফ করবে? তখন চিয়ান বলে আমি তোমাকে মাফ করব যদি তুমি ওই হসপিটালে বন্দী থাকা সব পেশেন্টদেরকে মুক্ত করে দাও। তাহলে লু তখন তাকে জিজ্ঞাসা করে আমি যদি তাদেরকে মুক্ত করে দিই তাহলে কি তুমি আমার সঙ্গে আবারও নতুন করে জীবন শুরু করবে? চিয়ান তাকে বলে আমি একজন রেপারকে কখনোই ভালোবাসতে পারবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। বাড়ি ফিরে সে মিস্টার হানকে সব সত্যি কথা বলে দেয় যে সে আসলে মিস্টার লু এর সঙ্গে দেখা করতে গিয়েছিল আর তাদের মাঝে কি কি কথা হয়েছে সেই সবকিছু সে তাকে বলে দেয়। হান তার এই কথা শুনে মোটেও রাগে না। সে বলে আমি জানি তুমি আমার কাছে থেকে এই ব্যাপারটা লুকিয়েছিলে, এর মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ ছিল। এদিকে সেই দিন রাতে হসপিটালে যায় আর দরজাগুলো ভেঙে সব পেশেন্টদেরকে মুক্ত করে দেয়। পরবর্তীতে এই সব পেশেন্টগুলো একত্র হয়ে হসপিটাল বয়কট করার হরতালে নেমে পড়ে। মেং এর বাবা ভীষণ বিপদে পড়ে যায়। তিনি বুঝতে পারছিলেন না তিনি কি করবেন, কারণ তার হসপিটালের সবকিছু এক্সপোজ হয়ে গিয়েছে। মিডিয়ার সবাই এই সবকিছু জেনে গিয়েছে। এখন তার হসপিটাল ধ্বংস হয়ে গিয়েছে। এদিকে লুয়ের মা সবকিছু জেনে গিয়েছিল যে এই সবকিছু করার পেছনে তার ছেলের হাত রয়েছে। তখন তার ছেলে তার মাকে বলে এমনিতেও মিস্টার হান তাদের উপর ইনভেস্টিগেশন করছিল, এখন হোক অথবা পরে তাদের হসপিটালের ব্যাপারে সব সত্যিটা সামনে চলেই আসতো আর আমি তার মেয়ের সঙ্গেও বিয়ে ভঙ্গ করে ফেলেছি। আশা করি আপনার এতে কোনো আপত্তি নেই। এটা শুনে তার মা রেগে বলে তুমি পাগল হয়ে গিয়েছো। এরপর তিনি সেখান থেকে চলে যান। এদিকে মিং এই সব কিছু জানার পরে আর এই সব নিউজ দেখার পরে তো অনেক বেশি ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। তার বাবাকে গ্রেফতার করা হয়েছে আর তারা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই ব্যাপারটা সে নিতে পারছিল না, সে চিৎকার দিয়ে ওঠে। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।